সারা দেশে আবারও শুরু হয়েছে তাপপ্রবাহ। 48 ঘন্টা হিট অ্যালার্ট জারি। আগামী সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা। হাজার টাকা দিলেই মিলবে হাইব্রিড জাতের 16টি মুরগি। পটুয়াখালীর কলাপাড়ায় মিথ্যা প্রলোভনে লাখ লাখ টাকা হারিয়েছেন শতাধিক গ্রামীণ গৃহবধূ। সিলেট সুনামগঞ্জ মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা। অদক্ষ চালক, লাইসেন্সবিহীন গাড়ি এবং অবৈধ থ্রি হুইলার দুর্ঘটনার কারণ বলছেন স্থানীয়রা। ব্রাহ্মণবাড়িয়ায় এবার বোরো ধানের বাম্পার ফলনে খুশি কৃষকরা। অনেক উপজেলায় এখনো শুরু হয়নি সরকারি গুদামে ধান সংগ্রহের অভিযান। আসসালামু আলাইকুম দর্শক, মাই টিভি জেলা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাদিয়া আলম। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, চলে যাব বিস্তারিত সংবাদে। দেশের 5 বিভাগে আগামী 48 ঘন্টার জন্য তাপপ্রবাহের সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সন্ধে 6টায় সতর্ক বার্তা দেওয়া হয়েছে। বিভাগগুলো হলো রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল। আবহাওয়া অধিদপ্তর জানায়, জলীয় বাষ্প বেশি থাকার কারণে তাপপ্রবাহের এলাকাগুলোতে অস্বস্তিকর পরিস্থিতি থাকতে পারে। দেশজুড়ে এই তাপমাত্রা আগামী শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ সময় তাপমাত্রা 36 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস মধ্যে থাকতে পারে। এর মধ্যে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে বৃষ্টি হতে পারে। এরপর আগামী রোববার থেকে তাপমাত্রা কমতে পারে। রবিবার, সোমবার থেকে ঢাকা বিভাগ সহ বিভিন্ন বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দর্শক, আবহাওয়ার খবর জানাতে এই মুহূর্তে আবহাওয়া অফিসে যুক্ত রয়েছেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু। অপু, কয়েকদিনের সহনীয় পর্যায়ে থাকার পর আবারও বেড়েছে তাপমাত্রা। কেমন পরিস্থিতি দেখছেন নগরবাসীর, আমাদের জানান। নাদিয়া, আপনাকে ধন্যবাদ। এর আগে কিন্তু আমরা একটা সংবাদে যুক্ত হয়ে জানাচ্ছিলাম যে চলমান যে তাপদাহ এবং তাপপ্রবাহ সেটির খবর, কারণ দীর্ঘ একটা তাপপ্রবাহ যাওয়ার পরে খানিকটা শীতলতার পরশ পেয়েছিল নগরবাসী সহ সারা দেশের মানুষ। তারপরে আবার কিন্তু একটা স্বাভাবিক তাপপ্রবাহ চলছে, যে তাপপ্রবাহটি ইতিমধ্যে কিন্তু গতকালকে সন্ধ্যা 6:50 আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে একটি বুলেটিন প্রকাশ করা হয়েছে, সেই বুলেটিনটি কিন্তু 5টা বিভাগের উপরে যে তাপপ্রবাহ বয়ে যাবে সেটি কিন্তু আসলে ইঙ্গিত দেওয়া হচ্ছে। সেটা এবং ইতিমধ্যে গণমাধ্যমে চলে এসেছে। আমরা এখন কথা বলতে চাই আবহাওয়াবিদ আব্দুর রহমান খানের সাথে। আমরা একটু আপনার কাছে জানতে চাই যে আগামীতে আসলে এই গরমের যে তাপপ্রবাহটা, এটা আসলে কতদিন নাগাদ থাকবে এবং এর প্যাটার্নটা আসলে কেমন হবে, এবং যে আপনারা যে বুলেটিনটা আসলে জারি করেছেন সেটা পরবর্তীতে অব্যাহত থাকবে কিনা? ধন্যবাদ। দেশের উপর চলমান যে তাপপ্রবাহ চলছে, যে সেই তাপপ্রবাহ কিন্তু গত 3 দিন যাবৎ দেশের উপর মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ চলছে। তবে গতকাল আমরা সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছিলাম দিনাজপুরে 39.0 ডিগ্রি সেলসিয়াস। তবে গতকাল থেকে কিন্তু তাপমাত্রার এরিয়া, বিশেষ করে অঞ্চল বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ মোটামুটি সারা দেশের উপরে তাপপ্রবাহ চলছে। কোথাও কোথাও মৃদু, কোথাও কোথাও মাঝারি ধরনের তাপপ্রবাহ। আমরা 48 ঘন্টার জন্য তাপপ্রবাহর একটা অ্যালার্ট মেসেজ জারি করেছি। আমরা আশা করছি আগামী 17 তারিখ অথবা 18 তারিখের মধ্যে মোটামুটি চলমান যে তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহ প্রশমিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর কি, 18 তারিখের পর থেকে। দিনাজপুরে যে সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করার পরে আপনার আবহাওয়া অফিসে কিন্তু বলেছিলেন যে একটা ঘূর্ণিঝড় বা এরকম ধরনের একটা প্যাটার্ন রয়েছে, সেই প্যাটার্নটা আসলে কবে নাগাদ আসতে পারে, ঝড়ের কোনো সম্ভাবনা রয়েছে কিনা, যাতে স্বস্তির পরশ পায় দেশের মানুষ? ধন্যবাদ। আসলে তাপপ্রবাহের সাথে কিন্তু ঘূর্ণিঝড় ওতপ্রোতভাবে জড়িত না। ঘূর্ণিঝড় হয় কিন্তু সাগরে। তবে আগামী 22 তারিখ অথবা 23 তারিখে সাগরে একটু লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এখনও যেহেতু 22 তারিখে 23 তারিখে দূর আছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই লঘুচাপ সৃষ্টি হয়নি। যে লঘুচাপ সৃষ্টি হয় 22 তারিখ অথবা 23 তারিখে, তখন হয়তো সে ঘনীভূত হতে পারে। তখন হওয়ার পরে আমরা বলবো যেন ঘনীভূত হচ্ছে কিনা অথবা ঘূর্ণিঝড় হবে কিনা। তবে চলমান যে তাপপ্রবাহ, সে তাপপ্রবাহ কিন্তু 17 তারিখ অথবা 18 তারিখ থেকে মোটামুটি প্রশমিত হয়ে যাবে। এর পরবর্তী কিন্তু দেশে কালবৈশাখীর যে বৃষ্টি, বজ্রসহ সেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। নাদিয়া, আপনি শুনছিলেন আবহাওয়াবিদ আব্দুর রহমান খান আসলে যেমনটি আমাদেরকে জানাচ্ছিলেন, আবহাওয়ার
মানে পরিস্থিতি এবং তাপদাহের পরিস্থিতি। পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে যে ঘূর্ণিঝড়ের যে কথাটা বলেছিল এবং হিটওয়েভের পরে যে আভাস দিয়েছিলেন এবং আবহাওয়াবিদরা বলছেন যে পরিবেশ পরিস্থিতি এবং মানে ওয়েদারের যে প্যাটার্ন দেখে এবং তারা এটা নিশ্চিত করে জানাবেন গণমাধ্যম কর্মীকে যে আসলে ঘূর্ণিঝড়ের কোনো শঙ্কা রয়েছে কিনা। তো আবহাওয়া দপ্তর থেকে নাদিয়া, এটাই ছিল আমার কাছে সর্বশেষ খবর। নাদিয়া। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, আবহাওয়া অফিস থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আবু সাইদ অপু। চলে যাব পরবর্তী প্রসঙ্গে। 1000 টাকা দিলেই মিলবে হাইব্রিড জাতের 16টি মুরগি, আর 100 টাকা কিস্তি দিলে পাওয়া যাবে একটি করে মুরগি পালনের দোতলা ঘরের কাঠের ঘর। এমনকি গ্রুপের দায়িত্বে থাকা নারী নেত্রীও পাবেন প্রতি মাসে 5000 টাকা। এমনই মিথ্যা প্রলোভনে পড়ে লাখ লাখ টাকা হারিয়েছেন শতাধিক গ্রামীণ গৃহবধূ। প্রতিনিধি সাইফুল ইসলাম রয়েলের প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত শারমিন। পটুয়াখালীর কলাপাড়ায় পল্লীগ্রাম মুরগি ফার্ম অ্যান্ড হ্যাচারি নামের একটি প্রতারক চক্রের খপ্পরে পড়ে প্রতারিত হয়েছে শতাধিক নারী উদ্যোক্তা। মাত্র এক সপ্তাহের মধ্যেই কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে এই চক্রটি। নাম পরিচয়হীন দুজন মাঠকর্মী পল্লীগ্রামের লিফলেট আর একটি মাত্র ভিজিটিং কার্ড দিয়েই হাতিয়ে নিয়েছে জেলেবধূদের কষ্টার্জিত অর্থ। আমার একটা তারপর গ্রুপ করছে, গ্রুপ করার পর 37 জন হয়েছে গ্রুপে, 37 জনের থেকেই 500 করে টাকা নেওয়া হয়েছে। কচ্ছমালি দিয়া 30,000 টাকা নেছে এই মুরগি দেওয়ার কথা কইয়া। আমাকে মুরগি দেওয়ার কথা কইয়ে টাকা নেছে 500 টাকা করে প্রত্যেকের টেগুনে। আমরা খুদ বেচিয়ে ডিম বেচিয়ে ই করি অনেক কষ্ট করি 500 করে টাকা দিছি। সকল মানুষের ডাকছে, ডাকিয়া সবাই 500 করে টাকা দিচ্ছে। এদিকে অস্তিত্বহীন নাম সর্বস্ব এই হ্যাচারির অস্থায়ী ভাড়া অফিসে গিয়েও মেলেনি প্রতারক চক্রের সন্ধান। সেখানে এখন পল্লীগ্রাম স্টিকার সংযুক্ত সাইনবোর্ড সাটানো অফিসে ঝুলছে তালা। একটা কার্ড দিলে নাম নিলে নিয়ে কইলো কি যে আমরা 2-3 মাসে খাদ্য দিলে 1000 টাকা হেরে দেওয়া লাগবে। অর্ধ শতাধিক লক্ষ টাকা নিয়ে গেছে। কত কষ্ট হয় গুরুগারেরও খাওয়াইনি আমরা, এই টাকা দিছি একটা মুরগি খুব দেবে। তবে প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি গ্রামীণ বধূদের সচেতন হওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পল্লীগ্রাম হ্যাচারি এই সংস্থাটির প্রতারণার বিষয়টি আমরা অবগত হয়েছি। মূলত এটি কোনো নিবন্ধিত কিংবা অনুমোদিত সংস্থা নয়। কতগুলো গ্রাম বা কতগুলো মানুষকে তারা প্রতারণার ফাঁদে ফেলেছে এই বিষয়টি আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি এবং তাদেরকে আমরা পাকড়াও করার চেষ্টা করছি। দ্রুত সময়ের মধ্যে প্রতারক চক্রকে শনাক্ত করে আইনের আওতায় নেবে সরকার, এমন প্রত্যাশা ভুক্তভোগী সহ সকলের। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। সিলেট সুনামগঞ্জ মহাসড়কে বাড়ছে সড়ক দুর্ঘটনা। অদক্ষ অপ্রাপ্তবয়স্ক চালক, লাইসেন্স এবং ফিটনেসবিহীন গাড়ি, ব্যাটারি চালিত অটোরিকশা, সিএনজি, লেগুনা এবং যত্রতত্র গাড়ি পার্কিংই সড়ক দুর্ঘটনার কারণ বলে মনে করছেন স্থানীয়রা। পুলিশ বলছে সড়ক দুর্ঘটনা রোধে নিয়মিত কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিনিধি আবু হানিফের পাঠানো তথ্য এবং চিত্র নিয়ে রিপোর্ট করছেন ইলিয়াস কমল। সিলেট সুনামগঞ্জ মহাসড়কে প্রায় প্রতিদিনই ঘটছে সড়ক দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় কোনো না কোনো স্থানে কেউ নিহত, আবার কেউ আহত হয়ে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করছেন, হয়ে উঠছেন পরিবারের বোঝা। অদক্ষ অপ্রাপ্তবয়স্ক ও লাইসেন্সবিহীন চালক এবং ফিটনেসবিহীন সিএনজি, লেগুনা, ব্যাটারি চালিত অটোরিকশা, যত্রতত্র গাড়ি পার্কিং এই দুর্ঘটনার কারণ হিসেবে দায়ী করছেন ভুক্তভোগী ও সচেতন মহল। তো এই যে অদক্ষ ড্রাইভাররা সড়কে যানবাহন চলাচল করছে, আসলে এরা বিভিন্ন জিনিস সিগন্যাল কি আসলে গাড়ি চলাচলের কিভাবে গাড়ি চলাচল করতে হয় সেটা আসলে ওরা জানেই না। সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক ব্যবস্থার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন এবং অপ্রাপ্তবয়স্ক চালক, ফিটনেসবিহীন গাড়ি ও চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা। কোনো লাইসেন্স নাই, কোনো কিছু নাই, সিগন্যাল বুঝে না, এর কারণে রাস্তাঘাট বেশিরভাগই অ্যাক্সিডেন্ট ঘটে। ড্রাইভিং লাইসেন্স চাইলো নাই, সরি হেলমেট, সরি নাই, আনি নাই, ঠিক আছে 500 টাকা দেন, 1000 টাকা দেন, চাইরা দিল, অ্যাক্সিডেন্ট তো বাড়বে। কম বয়সী ছেলেরা মানে গাড়ি চালায়, অটো চালায়, সিএনজি চালায়, মোটরসাইকেল চালায়, ডানে যাবে না বামে যাবে তাদের কোনো সিগন্যাল দেওয়ার কোনো মেন্টালিটি নাই, যে কোনো জায়গায় হুট করে দাঁড়িয়ে যায়। নাম রেজিস্ট্রেশনবিহীন গাড়িগুলোর কারণে কিন্তু অ্যাক্সিডেন্ট হচ্ছে। একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওদেরকে খুঁজেও পাওয়া যায় না। পুলিশ প্রশাসনের দাবি, অন্যান্য জেলার তুলনায় সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনা তুলনামূলকভাবে কম। তবে সড়ক দুর্ঘটনা রোধে প্রতিনিয়ত ভ্রাম্যমাণ আদালত সহ নিয়মিত ট্রাফিক আইনে মামলা করা হচ্ছে। ড্রাইভার যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা গড়ে প্রতি মাসে প্রায় 300 থেকে 400 মামলা রুজু করছি, বিশেষ করে ট্রাফিক আইনের আওতায়, যাতে লোকজন আরও অধিক সচেতন হয় এবং
ড্রাইভিং লাইসেন্স করিয়ে নেয়। একটি সড়ক দুর্ঘটনা সারা জীবনের কান্না, তাই সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে সরকার আরও কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি। গাজীপুর মহানগরীর ভোগড়া গরুকাটা ব্রিজ এলাকায় আগুনে কয়েকটি দোকান এবং শতাধিক টিন শেড ঘর পুড়ে গেছে। এ ঘটনায় রাজু মিয়া নামে এক ব্যক্তি দগ্ধ হয়েছেন। গত রাত 2:45টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস এবং স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ টিন শেডের একটি ঘরে আগুন লাগে। এই সময় আগুন দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত স্মার্ট প্রিপেড মিটারিং প্রজেক্টের আওতায় বিক্রয় এবং বিতরণ বিভাগ চৌমোহনী বেগমগঞ্জের আওতাধীন এলাকাসমূহে স্মার্ট প্রিপেড মিটার স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার চৌমোহনী চৌরাস্তায় ওয়াপদা অফিস প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী 3 আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কুমিল্লা অঞ্চলের বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোহাম্মদ তোফাজ্জল হোসেন প্রমাণিক সহ অন্যান্যরা। মুন্সিগঞ্জের শ্রীনগরে চোরাই প্রাইভেট কার সহ আন্তঃজেলা চোরা চক্রের মোহাম্মদ সজীব মৃধা নামে এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত গভীর রাতে শ্রীনগর থানা পুলিশ ঢাকার শ্যামলী এবং খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে ক্লুলেস মামলার চোরাই একটি প্রাইভেট কার সহ চোর সজীব মৃধাকে গ্রেফতার করেন। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ বলেন, বুধবার মামলা রুজু করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তায় কয়েকটি আবাসিক ভবন এবং ইটভাটার বিভিন্ন বাসাবাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে 2 শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গাজীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এই সময় 10 জনকে 2,35,000 টাকা জরিমানা করা হয়। রাজবাড়ী গোয়ালন্দে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম মণ্ডল এবং দেবগ্রাম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন খান সহ অন্যান্যরা। সিরাজগঞ্জ চৌহালি উপজেলার তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন এবং টাস্ক ফোর্স কমিটি এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা নারী মৈত্রীর আয়োজনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান শক্তিশালী করার লক্ষ্যে বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুম গণমাধ্যম কর্মী এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা অফিসার ডক্টর রাফসান রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। দর্শক, এবার আমাদের কৃষি। দিনাজপুরের ফুলবাড়িতে এলএসডি গোডাউনে অভ্যন্তরীণ বোরো ধান এবং চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে আমন ধান 32 টাকা এবং চাল 45 টাকা দরে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ আল কামাহ তমাল। উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মঈনুদ্দিন এবং দিনাজপুর জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম বাবু উপস্থিত ছিলেন। নড়াইলের লোহাগড়ায় 3 দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি মেলা শুরু হয়েছে। লোহাগড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আশেক পারভেজের সভাপতিত্বে নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ মেহেদি হাসান সহ অনেকে এই সময় উপস্থিত ছিলেন। এই মেলা উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে স্মার্ট কৃষি প্রযুক্তি বিষয়ক সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কৃষি প্রযুক্তি এবং কৃষি পণ্যের স্টল খোলা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ধানের আশানুরূপ উৎপাদনে কৃষকের মুখে হাসি ঝিলিক। অনুকূল আবহাওয়া বজায় থাকায় ফসলের কোনোরূপ ক্ষতি ছাড়াই ফসল তুলতে পেরে আনন্দিত কৃষকরা। এদিকে ব্রাহ্মণবাড়িয়া সদর সহ অনেক উপজেলায় এখনো শুরু হয়নি সরকারি গুদামে ধান সংগ্রহ অভিযান। প্রতিনিধি আফম কাউসার ইমরানের রিপোর্ট, জানাচ্ছেন শামস রাবিজ উচ্ছ্বাস।
অনুকূল আবহাওয়া বজায় থাকায় মাঠ জুড়ে সোনালী ফসল বলে দিচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলায় এবছর বোরোর বাম্পার ফলন হয়েছে। এখন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। এবার বোরো ফসল বাম্পার ধান ফলন হয়েছে, কানি প্রতি ধান 25 থেকে 30 মণ ইনশাল্লাহ হবে। তবে এবার চৈত্রের শেষে শিলাবৃষ্টি ও ঝড়ের শঙ্কায় ছিলেন কৃষকেরা। শঙ্কা কাটিয়ে বাম্পার ফলন হওয়ায় চোখে খুশির ঝিলিক, হাসি মুখে চলছে ফসল উত্তোলন। হ্যাঁ, আমরা এবার খুব ফলন ভালো হয়েছে, ধান খুব সুন্দর, ধানের মধ্যে কোনো চিটা মিটার কিছু নাই। এদিকে সরকার ভর্তুকি মূল্যে কৃষকদের হারভেস্টর মেশিন দেয় ধান কাটা ও মাড়াই করতে পেরে খরচ কমে গেছে বলে জানান কৃষকরা। এতে কৃষকদের উৎপাদন খরচ যেমন কমেছে, তেমনি ধান কাটা ও মাড়াইও সহজ হয়েছে। তানাতে ধান মোটামুটি বছর কোনো বৃষ্টিও মোটামুটি ভালো হয়েছে, আর কোনো ঝড় তুফান হয়েছে না। আমাদের এলাকাতে সবাই আমারও বললে না, সবার ধান আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে। প্রায় 25-30 কানি কাটতে পারি যদি মেশিন ভালো থাকে, আর নাহলে 20 কানি কাটতে পারি। জেলায় চলতি মৌসুমে 9টি উপজেলায় ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশাবাদী কৃষি বিভাগ। পাশাপাশি ধান বাজারজাতকরণে কৃষকদের পাশে থেকে মাঠে কাজ করছে কৃষি কর্মকর্তারা। কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি, তারা আবেদন করছে। আমরা কৃষি বিভাগ আমরা কৃষকের পাশে থেকে তাদেরকে বিভিন্ন নতুন নতুন প্রযুক্তিগত যে পরামর্শ এগুলো আমরা কৃষকদেরকে দিয়ে থাকি। আমাদের যে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 7,15,405 মেট্রিক টন, আমরা আশা করছি এই উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। নানা প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবে কৃষক, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। চট্টগ্রামের লোহাগড়ায় মদ পান করে মাতলামি করার দায়ে 5 যুবককে 2টি মামলায় 4,000 টাকা জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ এনামুল হাসান। গতকাল সন্ধ্যায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের উপজেলা পরিষদ গেটের সামনে চট্টগ্রাম অভিমুখী সিএনজিতে মদ পান করে মাতলামি করার সময় চট্টগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম গাড়ি থামিয়ে মাদকাসক্ত অবস্থায় 5 জনকে আটক করে। বোরো ধানের সমলয় এবং যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদ সম্প্রসারণে ফরিদপুরের নগরকান্দায় কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে ধান কর্তন এবং মাড়াই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলার মাসা উজান গ্রামে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বিন কবির সহ অন্যান্যরা। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বরিশালের গরুনদী উপজেলা টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, উপজেলা শিক্ষা অফিসার তাসলিমা বেগম সহ অন্যান্যরা। জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য পরিবেশ বান্ধব উদ্যোক্তা তৈরি এবং বাজারজাতকরণের জন্য বরিশালের আঘুইলঝাড়ায় মাল্টিমিডিয়া প্রদর্শন এবং টিভি চ্যানেল প্রচার, বার্মি কম্পোস্টের কেঁচো সার ব্যবহারিক উপকারিতা লিফলেট বিতরণ করা হয়েছে। কারিতাস বাংলাদেশের ধরিত্রী প্রকল্পের আয়োজনে গতকাল উপজেলার রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। রাজবাড়ী গোয়ালন্দে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মঞ্জু শেখ হত্যা মামলায় 4 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সাথে প্রত্যেককে 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে এবং অপর আসামি রুবেল ব্যাপারীকে 3 বছরের কারাদণ্ড সাথে 3,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 3 মাসের কারাদণ্ড দিয়েছে। বুধবার রাজবাড়ী জেলা এবং দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মদ জাকিয়া পারভিন এ রায় দেন। মৌলভীবাজারের রাজনগর উপজেলার এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে 2 জনকে ফাঁসির আদেশ দিয়েছে নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। বুধবার নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ সুলাইমান এ রায় প্রদান করেন। এ সময় রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট নিখিল রঞ্জন দাস এবং আসামিদের পক্ষে অ্যাডভোকেট বিল্লাল হোসেন এবং সানোয়ার হোসেন উপস্থিত ছিলেন। 2 মে 2024 মৌলভীবাজারের নারী ও শিশু শ্রমিকদের মৌসুমি থেকে স্থায়ীকরণের নিয়োগ স্থগিতের প্রতিবাদে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিক কর্মচারীরা। বৃহস্পতিবার সকালে কারখানার প্রধান ফটকের সামনে কর্মবিরতি দিয়ে তারা এই কর্মসূচি পালন করে। এতে শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, সহ সম্পাদক সাইদুর রহমান পিকু সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
দিনাজপুরের পার্বতীপুর সহকারী কমিশনার ভূমি অফিসের গ্রিল কেটে বিপুল পরিমাণ নথিপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় ভূমি অফিসের পক্ষ থেকে গতকাল পার্বতীপুর মডেল থানায় চুরির মামলা দায়ের করা হয়। জানা গেছে, নতুন ভবনে স্থানান্তরের সময় প্রয়োজনীয় নথিপত্র নেওয়া হলেও কিছু সংখ্যক নথি পূর্বের রেকর্ড রুমে রাখা হয়। পর্যাপ্ত তদারকির অভাবে এই ঘটনা ঘটে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় রাখাল বুরুজ ইউনিয়নবাসীর আয়োজনে আমতলী হাইস্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু। ভূমি অফিসের সকল অভিযোগ কাটিয়ে তুলতে স্বচ্ছতার মাধ্যমে কাজ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডিজিটাল ভূমি জরিপ এবং ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভূমি মন্ত্রণালয়ের সচিব খলিলুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড এবং জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ। মাইটিভির ফ্রান্স প্রতিনিধি সাংবাদিক বাদুল কৃষ্ণ পালের মা শ্রীমতী মালতী রানী পালের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ঢাকার শ্যামবাজারস্থ অরফানেজ সোসাইটি অনাথ আশ্রমের শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়। মৃত মায়ের আত্মার প্রশান্তির লক্ষ্যেই এই আয়োজন বলছেন পরিবারের সদস্যরা। এ সময় পরিবারটির পক্ষে ছেলে সাংবাদিক গৌতম কৃষ্ণ পাল সহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আমরা এখানে উপস্থিত হয়েছি মূলত আমার মার আজকে দ্বিতীয় মৃত্যুবার্ষিকী, সে উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি। প্রতি বছরই আমার বাবার মৃত্যুবার্ষিকীতে আমরা খেলাধুলা শারীরিক এবং মানসিকভাবে যেমন শক্তিশালী করে তেমনি পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়। চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইন্সের SAF মাঠে CMP আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার আসম মাতাবুদ্দিন সহ CMPর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এই খেলা থেকে যে উৎসাহ নিয়ে যাবে, যে প্রাণ সঞ্চার হবে তাদের মনে, তাদের ক্লান্তি ভুলে গিয়ে আবারও তাদের সাংবিধানিক দায়িত্ব, আইনগত দায়িত্ব আরও ভালোভাবে, সুষ্ঠুভাবে, নিরপেক্ষতার সাথে এবং স্বচ্ছতার সাথে পালন করতে সচেষ্ট হবে। মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন উপলক্ষে নড়াইলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। এই উপলক্ষে নড়াইল জেলা শিশু একাডেমি চত্বরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। আগামী 26 জুন প্রতিযোগিতায় বিজয়ীদের মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসের দিন পুরস্কার প্রদান করা হবে। মাদারীপুরে কালকিনিতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা হয়েছে। জেলা দুর্নীতি দমন কমিশন এবং কালকিনি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা হয়। সংগঠনের সভাপতি BM হেমায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর জেলা দুর্নীতি দমন কমিশনের উপ সহকারী পরিচালক নাহিদ ইমরান শাওন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুর জামান সহ অন্যান্যরা। নড়াইলের লোহাগড়ায় 3 দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি মেলা শুরু হয়েছে। লোহাগড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আশেক পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ মেহেদি হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহুরুল ইসলাম। চট্টগ্রামের নারী উদ্যোক্তাদের ফেসবুক ভিত্তিক গ্রুপ চাটগাইয়া ফেস্টিভ টু গেট টুগেদার 2024 দিনব্যাপী পুনর্মিলনী হয়েছে। নগরী চট্টগ্রাম ক্লাব অডিটোরিয়াম প্রাঙ্গণে অনুষ্ঠান হয়। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইউনুস আমানুল্লাহ আল সগির ছুট্টু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের VC প্রফেসর ডক্টর সিকান্দার হায়াত চৌধুরী সহ বিশিষ্টজনরা। সিরাজগঞ্জের চৌহালি উপজেলার লাইসেন্সবিহীন অবৈধ ট্রাক চালানোর দায়ে একজনকে 10,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের লোকাল গভর্নমেন্ট কোভিড-19 রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের আওতায় রহনপুর পৌরসভা স্টেশন মাছ এবং মাংস মার্কেটের আধুনিকায়ন, মার্কেট সংলগ্ন ড্রেন এবং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। এই উন্নয়ন কাজের উদ্বোধন করেন রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন রহনপুর পৌর কাউন্সিলর মুস্তাফিজুর রহমান জেম এবং শফিকুল ইসলাম মুন্না সহ অন্যান্যরা। জামালপুর ইসলামপুরে একসঙ্গে 4 সন্তানের জন্ম দিয়েছে খুশি বেগম নামে এক প্রসূতি। 4 সন্তানই সুস্থ থাকলেও ওজন কম থাকায় জামালপুর জেনারেল হাসপাতালে তাদের রেফার করা হয়েছে। তবে জন্মের কয়েক ঘন্টা পর মারা যায় 3টি সন্তান। সকালে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসবের মাধ্যমে 3 পুত্র এবং 1 কন্যা সন্তান জন্ম দেন তিনি। দর্শক, মাইটিভি জেলা সংবাদের একেবারে শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনাম জানিয়ে দেব আরও একবার। সারা দেশে আবারও শুরু হয়েছে তাপপ্রবাহ, 48 ঘন্টায় হিট অ্যালার্ট জারি। আগামী সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা। $1000 দিলেই মিলবে হাইব্রিড জাতের 16টি মুরগি। পটুয়াখালীর কলাপাড়ায় মিথ্যা প্রলোভনে লাখ লাখ টাকা হারিয়েছেন শতাধিক গ্রামীণ গৃহবধূ। সিলেট সুনামগঞ্জ মহাসড়কে বাসের দুর্ঘটনা, অদক্ষ চালক, লাইসেন্সবিহীন গাড়ি এবং অবৈধ 3 হুইলার দুর্ঘটনার কারণ বলছেন স্থানীয়রা। ব্রাহ্মণবাড়িয়ায় এবার বোরো ধানে বাম্পার ফলনে খুশি কৃষকরা। অনেক উপজেলায় এখনো শুরু হয়নি সরকারি গুদামে ধান সংগ্রহ অভিযান। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd news এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvb বাংলা, facebook/mytvb বাংলা। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টা 20 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া আলম। আল্লাহ হাফেজ।